আমি প্রত্যেক মেয়ের উপর রেসপেক্ট রেখেই বলছি। আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিতে কেউ রেপ হয় না, ইটস আ মিউচুয়াল ডিসিশন। তুমি কেন সেটাতে আশকারা দিচ্ছ, তুমি তাতে কেন হ্যাঁ বলছো, অথবা তোমার এক্সপেকটেশন কেন হচ্ছে। আরেকটা কথা বলি, ইন্ডাস্ট্রির বাইরের লোকদের, যারা ইন্ডাস্ট্রির মেয়েদের মনে করে থাকেন যে তারা পণ্য বা তারা খুব সস্তার, না না, তারা সস্তার না। আজকে যারা সো কল্ড সুপারস্টার হিরো হিরোইন, তারাও তাদের জায়গা তৈরি করেছে, পায়ের মাটি শক্ত করেছে কষ্ট করে। বড় পর্দায় কাজ করার পর আবার ধারাবাহিকে ফিরলেও তার মানে কাজ পাচ্ছে না। আমি আনপ্রেডিক্টেবল, এটা আমার ডিরেক্টর, আমার প্রডিউসার, আমার দর্শক এটা জেনে গেছেন। আমি বাবুসোনাও করতে পারি, আমি আবার অপরাজিতও করতে পারি, আমি গৃহপ্রবেশও করতে পারি। তো অভিনেতা হিসেবে তোমার এটাই বেশি কমফোর্টেবল মনে হয় যে পরিচালক যেটা চাইছে আমি সেটা ডেফিনেট থাকবে। আমি ডিরেক্টর আর্টিস্ট, আমার খুব পছন্দ হয় যে আমাকে রাতের ঘুম আমার নষ্ট হোক, আমি আমার প্রত্যেক দিন গিয়ে থরথর করে পাটা কাঁপুক যে ডিরেক্টর ওটা চাইছে আমি পারবো কিনা। মানে কোনো ট্রোলিংকে তুমি পাত্তা দাও? নো নো, নট অ্যাট অল। আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমার বাস্তব লাইফের রিফ্লেকশন কখনোই সোশ্যাল মিডিয়াতে আমি করি না, ওটা ভুল ইন্টারপ্রিটেশন। শাহরুখ খান সবসময় বলে আই এম দ্য বেস্ট, ইয়েস আই ফিল অলসো আই এম দ্য বেস্ট। শ্রাবন্তীর সঙ্গে যে রিউমার্স ঘটেছে সেটাকে ডিজোন করি না, আমি দেখেছি, জেনেছি, তারপর নিজেরাই ক্লিয়ার করেছি আমরা যে ছবি বা কোনো প্রচারের জন্যই আমরা কাছাকাছি এসে প্রচার করেছি, তারপরে ওরকমটা নয়। এই ক্ষেত্রে যে গুঞ্জন রটছে এমন নয়, কারণ শুভশ্রী হাজব্যান্ড এমএলএ, আমি বিলে। একদম। জিতু প্রেমিক মানুষ, আমি প্রেমিক মানুষ। ঘন ঘন প্রেমে পড়ো। যে প্রপোজালগুলো আমার কাছে আসে তারা সবাই ছোট, অনেক ছোট, 12 বছর 13 বছর। তো আমি খালি ভাবি যে ঈশ্বর কি শুধুমাত্র আমাকে বাচ্চা সামলানোর জন্যই দিয়েছে? যদি কারোর বায়োপিক, কোনো স্পোর্টসম্যানের বায়োপিক তোমার? অনেকটা একটা প্ল্যান করেছিল, তোমাকে আজকে বলে দিই, উনি সাইফ আলী খানের বাবা, তার বায়োপিক করার প্ল্যান করেছিল। একটা ব্রেকিং দিলাম কিন্তু আজকে। ওয়েলকাম টু আজকাল.in। আজকে যার সঙ্গে আমি কথা বলবো তিনি অপরাজিত থাকতেই এসেছেন এই ফিল্ম ইন্ডাস্ট্রির বাবুসোনা, আবার তিনি এখন হার্ট স্পেশালিস্ট। সো ওয়েলকাম টু জিতু কামাল, ওয়েলকাম টু আজকাল.in। থ্যাংক ইউ। এই যে ছবিটা, এই ছবিটাকে কি তুমি তোমার ক্যারিয়ারের একটা বিশেষ জায়গা দিচ্ছ? ইয়েস। মানে সেটা কেন? কিছু ছবি থাকে যেগুলো আর্টিস্টের শোকেসিংয়ের ক্ষেত্রে কাজে লাগে, মানে শোকেস করে রাখে, যদি তুমি ফ্রেম করা থাকে। যেমন আমার অপরাজিত থাকবে, ডেফিনেটলি থাকবে, মানে আমি কোনোটা ডিজোন করছি না, প্রত্যেকটা ছবি আমার সন্তান, কিন্তু কিছু থাকে না যে এটা শোকেসিংয়ের জন্য। এই ছবিটা সেটা হতে চলেছে, এটা একটা গাট ফিলিং কাজ করে যে এই ছবিটার মধ্যে এমন এমন মেটেরিয়াল রয়েছে, তার চিত্রায়ন বলো, তার মিউজিক বলো, তার ডিরেকশন বলো, অসম্ভব সুন্দর, অসম্ভব। তো এটা তো তুমি যখন স্ক্রিপ্টটা পেয়েছিলে তখন জানোই যে ছবির পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং তোমার বিপরীতে থাকছে শুভশ্রী, অলরেডি তুমি জানতে। কোনো এক্সট্রা কোনো ব্যাগেজ কাজ করেছে তার জন্য? আমার কোনো ক্ষেত্রে, কোনো কাজের ক্ষেত্রেই কাজ করে না, সেটা ফিল্ম করি কেন বা অন্য কোনো কাজ করি না কেন, আমার চরিত্রটা আমি করতে পারবো কিনা সেটা আমি প্রশ্ন করি, আমি 10 বার প্রশ্ন করি নিজের ভেতর থেকে। যদি উত্তরটা আসে হ্যাঁ, ইউ শুড গো ফর দ্যাট, আমি সেটাতে হ্যাঁ বলি। মানে এইটা হয়েছে আফটার বাবুসোনা, তাই জন্য আমি 16টা ছবি ছেড়ে দিয়েছি। মানে আমি 16 ফিল্মস আই লেভ বিফোর দিস। মানে গৃহপ্রবেশের না জন্য নয়, এটার আগে আমি সিরিয়ালটার জন্য ছেড়েছি, এবং যে প্রডিউসার তার ছবি আমি ছেড়েছি। না, আমার কোথাও আমি দেখতে পাচ্ছি না, দেখতে পেলে আমি কনফিউশনের মধ্যে যাব না, আমি করব না। ভবিষ্যতেও তাই সিদ্ধান্তই নিয়ে রেখেছি আমি ইন ফিউচার, যে ছবিগুলো করব অন্তত শোকেসিং যদি নাও হয়, আমি যেন শোকেসের ভেতরে কোনায় রাখতে পারি। এমন নয় যে বাবা এটা জিতু কেন করতে গেল, এই প্রশ্নটা যাতে আর দর্শক না করে, সেই সুযোগটা আমি দর্শককে দেবো না। বাট আমি দর্শকের কাছে থ্যাঙ্কফুল যে আমার ভুলগুলো ধরিয়ে দেন, আমাকে নিয়ে ক্রিটিসাইজ করে বুঝিয়ে দেন যে দিস ইজ নট ইয়োর কাপ অফ টি। তো তোমার ক্রিটিসিজম ভালো লাগে? আমি প্রশংসা যখন আমার ভালো লাগছে, আমার তো নিন্দেও ভালো লাগার কথা। দেখো, নিন্দে তখনই মানুষের করবে যদি তুমি আমাকে ভালোবাসো। আমার মা একটা কথা বলেন যে কারোর সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং তখনই হবে যখন তার সঙ্গে তোমার আন্ডারস্ট্যান্ডিং হবে। তো আমার দর্শকের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং তখনই হয়েছে, আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল বলে তারা তখনই আমাকে ওই জায়গাটা দিয়েছে যে তুমি এটা করছো কেন, ওই জায়গাটা দেয় আমাকে। আমার তো প্রথমে তো তুমি অনেকদার সাথে কাজ করলে, তারপর তুমি বাবুসোনায় কাজ করলে, তারপরে সুজিত দার সাথেও কাজ করেছো। হ্যাঁ, এবার ইন্দ্রদীপ দাশগুপ্ত, মানে ডিফারেন্সটা যদি আমি বলি তুমি কিভাবে বলবে?
ইন্দ্রজিৎ দাশগুপ্ত মানে আমরা আইডিকে চিনি একজন ফাটাফাটি সুরকার হিসেবে, কম্পোজার হিসেবে, ঠিক আছে, কিন্তু পরিচালক হিসেবেও চিনি, তার কেদারা, বিসমিল্লাহ এগুলো সবই আমরা জানি। এই ধরনের একটা রোমান্টিক ছবি তো এটাকে বলাই যায়, তো এই ধরনের রোমান্টিক ছবির পরিচালক ইন্দ্রজিৎ দাশগুপ্ত, তো সেক্ষেত্রে তুমি কেমন দেখলে, কতটা রোমান্টিক দেখলে ইন্দ্রজিৎ দাশগুপ্ত? রোমান্টিক তো বটেই, কারণ উনি লেখেন, উনি সুর দেন, উনি গানও ভালো গানের হয়তো ব্যবহার করেন না, কিন্তু গান ভালো গান উনি। ওনার মধ্যে তাল, ছন্দ, লয় তিনটে জিনিস বর্তমান। আমার গুরুই বলতেন যে তাল, ছন্দ, লয় নিয়ে অভিনয় করতে হয়, যে একজন স্ক্রিপ্ট পড়েছেন তার মধ্যেও তাল, ছন্দ, লয় ছিল, উনি কাহিনীটা ভেবেছেন সেটার মধ্যেও তাল, ছন্দ, লয় রয়েছে। উনি যে শুটিংও করতেন, শুটিংয়ে অ্যাকশন কাট বলতেন, তার মধ্যেও একটা তাল ছিল, একটা ছন্দ ছিল, একটা লয় ছিল। এইটা আমি খুব এনজয় করেছি। ধরো অনিক দত্তর ফ্লোরে অনিক দত্ত একরকমের কাজ করতে পছন্দ করেন, একভাবে কাজ করতে পছন্দ করেন, সৃজিত দা একভাবে পছন্দ করেন, রাজ চক্রবর্তীর আমি কাজ করেছি অ্যাডভেঞ্চার অফ জোজো, সে একটা হইচই করে কাজ করতে পছন্দ করেন। সেখানে আইডি হচ্ছে খুব কুল, কাম, পেশেন্স, একটা গান চলছে, অদ্ভুত রবীন্দ্রসঙ্গীত চলছে, নজরুল গীতি চলছে, প্রথমে ঢুকে একটা শ্যামা সঙ্গীত উনি শুনতে শুনতে ঢুকলেন দুলতে। আমি এগুলো অবজার্ভ করেছি যে ওনার মধ্যে এই ব্যাপারটা রয়েছে, মানে এটা অনেকের থেকে আলাদা। প্রত্যেকটা ডিরেক্টরেরই আলাদা আলাদা মেজাজ থাকে, ওনার এটা মেজাজ। তো এই প্রসঙ্গেই আসি যে নতুন পরিচালক প্রথম ছবি পরিচালনা করছেন, এরকম পরিচালকের সঙ্গেও তুমি কাজ করেছো, আর তুমি যাদের নাম বললাম তাদের সঙ্গেও কাজ করেছো, তো কোথাও কি তোমার কোনো রকম এক্সট্রা কনসার্ন বা কনসাসনেস এইগুলো কিছু কাজ করে? প্রথম অবস্থায় করতো না, এখন করে। কীরকম? যেমন ধরো নতুন পরিচালকের ক্ষেত্রে কাজ করতে গিয়ে আমার এখন মনে হবে যে ও যে মাউন্টিংটার কথা আমাকে বলছে বা যেভাবে পিচিং করছে সেটা করতে পারবে তো। সৃজিত মুখোপাধ্যায়ের ক্ষেত্রে মনে হবে না, ও বেটা যেটা চায় তো সেটা চাই। ইন্দ্রদা কাম কুল, কিন্তু যেটা চাই তো সেটা চাই। অনিক দা চাই ফাই নয়, ওইটাই চাই, ওই মইটাই চাই, ওই প্যান্টটাই চাই, ওই জামাটাই চাই, ওইভাবেই চাই। আমার এদের সাথে কাজ করে অভ্যস্ত হয়ে গেছি, তো এখন ভয় লাগে আর কি। তো অভিনেতা হিসেবে তোমার এটাই বেশি কমফোর্টেবল মনে হয় যে পরিচালক যেটা চাইছে আমি সেটা একদম সেটা ডেফিনেট থাকবে। আমি ডিরেক্টর আর্টিস্ট, আমার খুব পছন্দ হয় যে আমাকে রাতের ঘুম আমার নষ্ট হোক, আমি আমার প্রত্যেক দিন গিয়ে থরথর করে পাটা কাঁপুক যে ডিরেক্টর ওটা চাইছে আমি পারবো কি না। আমার পা বা আমার বডি শেক করতে আর শেকিং করে যে ভয় পাই আমি যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পারবো তো। যখন বলে হ্যাঁ ঠিক আছে ভালো হলো, ওর যে একটা স্যাটিসফ্যাকশন, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। তোমার মেঘদূত এই ছবিতে তোমার নাম, মেঘদূত ঠিক কেমন? হার্ট স্পেশালিস্ট, ডাক্তার বটে, ওর প্রফেশন ওটা, কিন্তু এইখানে ডাক্তারের ভূমিকার থেকে ও একটা মেসেঞ্জার, ও একটা মেসেজ নিয়ে আসছে। প্রেমিকও বটে, প্রেমিক তো বটেই, এবং সেই মেসেঞ্জার ঝড়ের মধ্যে দিয়ে আসছে, সে একটা ঝড়ই বহন করে নিয়ে আসবে এই পুরো ছবিটার মধ্যে। এবং অস্বীকার করতে পারবে না মানুষ যে এই চরিত্রটা দরকার আমাদের সোসাইটিতে এখন খুব বেশি করে। আমি অ্যাকচুয়ালি এর থেকে বাড়িয়ে বলতে পারবো না, কারণ চরিত্রটা একটা কিছু বললে মানুষ তার দেখার ইয়েটা হারিয়ে ফেলবে এবং মনে হবে যে আইডি এতদিন ধরে স্বপ্ন দেখলো, সেই স্বপ্নটাকে আমি স্পয়লার দিয়ে ভেঙে দিলাম, সেটা আমার জন্য ওনার প্রতি আনফেথফুলনেস হবে। যেহেতু তোমার শুরুটা ধারাবাহিক দিয়ে, তারপর তুমি ছবিতে বড় পর্দায় এসেছো, আবার তুমি ধারাবাহিকে ফিরলে, তো আর্যর এই ক্যারেক্টারটা বা এই ধারাবাহিকটা যে তুমি ফিরলে, এটার মূল কারণটা কী ছিল? কিছুই কারণ নয়, আমি ফিরলাম ধরলাম এমন নয়। তখন ছবি করছিলাম, আমার এতগুলো ছবি পরপর পাইপলাইনে ছিল। আমি ধারাবাহিকে করলে যেটা হয় সেটা প্রতিদিনকার কাজ ডেলিভার করতে হয়, এবং আমি এমন একজন মানুষ যে মাল্টি ওয়ার্কার নয়। যারা মাল্টি ওয়ার্কার তাদের আমি কুর্নিশ জানাই, ভালোবাসা জানাই, রেসপেক্ট জানাই, কিন্তু আমি পারি না সেটা করতে। আমার ধারাবাহিক যখন করছি আমি জানি যে এই মুহূর্তে আমার কাছে একটা ভালো ছবি আসলে আমি সেই প্রডিউসারকে বলবো আমাকে প্লিজ 3 মাস সময় দিন, আপনি যদি আমার জন্য 3 মাস ওয়েট করতে পারেন আমি করব। এবং ওই 3 মাস আমি চাইবো আমার ধারাবাহিকের কাছে যে আমার 3 মাস পর একটা ছবি আছে আমাকে করতে দেবে, এই ছবিটা আমার খুব ভালো লেগেছে। যেমন আজকে আমি ইন্টারভিউ দিচ্ছি, আমার ইউনিট বসে আছে, আমার কিন্তু খারাপ লাগছে যে ইউনিটটা বসে আছে। সেখানে আমার প্রডিউসারের কাছে আমি, আমার শ্রীকান্ত মেহতার কাছে এবং ডিরেক্টরদের কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে ছেড়েছে। তারা মনে করেছে না এটা ইম্পর্টেন্ট, এই কাজটা ওর লাইফে কেরিয়ারের জন্য ইম্পর্টেন্ট এবং ছবিটার জন্য ইম্পর্টেন্ট, তারা ছেড়েছে। তাহলে এই ছবি সাফল্যতার পেছনে বা সাফল্যের পেছনে শুধুমাত্র আমার বা আইডির টিমের বা আমাদের ছবির শুধু কেন্দ্রে রয়েছে তাদের
দায় নয়, আমাকে যারা ছাড়ছে তারাও একইভাবে দায়ী থাকবে। জিতু প্রেমিক মানুষ, আমি প্রেমিক মানুষ। ঘন ঘন প্রেমে পড়ো? আমি প্রত্যেক দিন প্রেমে পড়ি। প্রেম মানে এমন নয় আমি স্ট্রেট, আমি একজন মহিলার প্রেমে পড়বো এমন নয়। আমি মানুষের প্রেমে পড়ি, গাছপালা, পাথর, পা, প্লেট, সব প্রেমে পড়া তো যাই, কিন্তু ভালোবাসা হচ্ছে প্রেমের ম্যাচিওর ভার্সন। ভালোবাসাটা আমার দুম করে হয় না, সময় লাগে। তো এই যে অসমবয়সী যে প্রেমটা দেখাচ্ছে তোমার ধারাবাহিকে, এরকম অসমবয়সী প্রেমের কখনো তোমার নিজের জীবনে অভিজ্ঞতা? হ্যাঁ, আমার সবই তাই হয়েছে। আমি সেটাকে ফেলতে পারিনি, কারণ এখনো তাই হয়। মানে যে প্রপোজালগুলো আমার কাছে আসে তারা সবাই ছোট, অনেক ছোট, 12 বছর 13 বছর। তো আমি খালি ভাবি যে ঈশ্বরকে শুধুমাত্র আমাকে বাচ্চা সামলানোর জন্যই দিয়েছে। জোকসা পার্ট, বাট কিন্তু বয়সে বড় কারোর প্রেমে কখনো তুমি পড়োনি? খুব একটা নয়, পড়িনি, মানে সময় পাইনি বয়সে বড় তার পিছনে পড়ার। আমার প্রেমে পড়েছে, আমি দেখেছি, তাকে আমি বোঝাতে পেরেছি যে আমার ক্ষেত্রে প্রেমে পড়াটা সহজ, কিন্তু ভালোবাসাটা কঠিন হয়ে দাঁড়াবে। কারণ আমি আমার নামাঙ্কতে 1 আছে, ওই লিডারশিপ আমার মধ্যে প্রচণ্ড পরিমাণ বর্তমান, তো সেটা তার জন্য প্রবলেম হবে। আরেকটা ব্যাপার ঘটে যে তুমি যার সঙ্গে জুটি বাঁধো, জানো এই যে তোমার জুটিটা শুভশ্রীর সঙ্গে, এই জুটিটা তো প্রথম টালিগঞ্জের প্রথম জুটি, মানে এর আগে তো শুভশ্রীর সঙ্গে তুমি কাছে নতুন জুটিও বলা যায়। তো সেক্ষেত্রে এই যে নতুন একটা জুটি, নতুন সঙ্গে সঙ্গেই কিছু গুঞ্জন শুরু হয়ে যায়, যেটা আমরা দেখেছি বাবুসোনার সময় যে একটা মারাত্মক গুঞ্জন শুরু হয়ে গেছিল শ্রাবন্তীর সঙ্গে তোমার। তো সেটা কেন হয় বলে হয় তোমার মনে হয়? দেখো, শ্রাবন্তীর সঙ্গে যে রিউমার্স রটেছে সেটাকে ডিজোন করি না, আমি দেখেছি, জেনেছি, তারপর নিজেরাই ক্লিয়ার করেছি আমরা, বা দর্শকও বোঝেন যে ছবি বা কোনো প্রচারের জন্যই আমরা কাছাকাছি এসে প্রচার করেছি, তারপরে ওরকমটা নয়। এই ক্ষেত্রে যে গুঞ্জন রটছে এমন নয়, কারণ শুভশ্রী হাজব্যান্ড এমএলএ, আমি বিলে, একদম মানে আমি স্বামী বিবেকানন্দের ছোটবেলার কথা বলছি, আমি বিলে। সো এখানে যে রিউমার্স রটাবে তাকে তো ব্যারাকপুরের উপর দিয়ে কোনো না কোনো সময় যেতে হবে, না যেমন নয়। ব্যাপারটা মানে কেমিস্ট্রির জন্য বটে, দেখতে আমাদের খুব সুইট লাগছে না। আমার নিজেরও যখন মেঘদূত আর তিতলি কাছাকাছি দেখছি, গানগুলো দেখছি, আমারও খুব ভালো লাগছে, যে দারুণ লাগছে, এদের মধ্যে প্রেমটা নিশ্চয়ই হবে, বা দর্শকও দেখতে দেখতে মনে হবে যে কখন প্রেম হবে, কখন দুজনকে দুজন প্রপোজ করবে, বাকিটা ছবি বলবে। শুভশ্রীকে কেমন দেখে? ভীষণ ডেডিকেটেড। আমি প্রশ্ন করার আগে আমার উত্তর রয়েছে, প্রচণ্ড ডেডিকেটেড। আর আমি ওয়ান্ডার ফিল করেছি যে ও সংসার সামলে, 2টো বাচ্চাকে সামলে এই ধরনের চরিত্র করছে যেখানে এতটা ইনভলভমেন্ট প্রয়োজন। হ্যাটস অফ। তুমি জাস্ট ও বলটাকে মাঠের বাইরে বার করে দেয় যখন ও অভিনয় করতে আসে, এবং যখন ও সংসার করে আমরা জানি, তখনও অন্যের কাছে উপমা তৈরি করে। সেটা বোধহয় তুমি যখন বিপরীতে আছো আরেকজন অভিনেতা হিসেবে তোমার কাছে সেটা প্লাস পয়েন্ট। একজন অভিনেত্রী বা আমার উল্টো দিকের মানুষ যখন ইনভলভ থাকে, যেমন আমার এই চরিত্র, টিভির কথা বলছি, ধুম করে মানুষের গ্রহণযোগ্যতা পাওয়ার কারণ হচ্ছে দিদিপ্রিয়া। দিদিপ্রিয়ার ইনভলভমেন্ট আমাকে ওটা করে, যে গ্রহণযোগ্যতা তৈরি করে। তো এটাও তাই, আমার কো আর্টিস্ট, কো অ্যাক্টর, ডিরেক্টর যদি আমাকে সাপোর্ট না দেয়, তা আমি কি একা করবো? আমার একা, ফিল্ম ইজ আ মিউচুয়াল আর্ট। মানে তোমার, তুমি বলতে চাইছো যে এই যে ওয়েভলেন্থ, যেটা আমরা বলি একটা সম্পর্কের ক্ষেত্রে মেলা খুব দরকার, তো সেক্ষেত্রে একটা ছবিতেও দুজন, এটা জুটির মধ্যে ওয়েভলেন্থটা ম্যাচ করাটা খুব প্রয়োজন। প্রচণ্ড হাঙ্গারনেস দরকার আছে, যে ও যে চরিত্রটা উল্টো দিকের মানুষটা করছে তার কতটা খিদে। আমি এমনি ভুবুক্ষ থাকি, মানে খাওয়ার পরও মনে হয় আর এটা আরও একটু হলে ভালো হতো, এই থাকলে হতো। বাড়িয়ে বলছি না, আমার কখনোই মনে হয় না যে বিউটিফুল শট দিয়েছি, আমার এখনও মনে হচ্ছে না যে এই লুকটা ভালো, এর থেকে বেটার হতে পারতো, আমার খালি মনে হয়। তো উল্টো দিকের মানুষটাও যদি ওরকম বুভুক্ষ হয়, ওরকম হাঙ্গার থাকে ওর মধ্যে, ওই ক্ষুধাটা থাকে, তখন লড়াইটা করতে ভালো লাগে। এক্স্যাক্টলি। হ্যাঁ, এই যে ধরো ধারাবাহিকে ফেরা, ছবি থেকে ধারাবাহিক, ধারাবাহিক থেকে ছবি, এর মাঝখানে তোমাকে কখনো শুনতে হয়নি? ন্যাচারালি এগুলো সবাই বলে যে দেখো বড় পর্দায় কাজ করার পর আবার ধারাবাহিকে ফিরলো, তার মানে কাজ পাচ্ছে না।
তো এই জিনিসগুলোকে তোমাকে শুনতে হচ্ছে? না না, আমাকে শুনতে হয়নি, কেন আমি মিথগুলো ভাঙতে তোমার ভাঙতে দর্শক খুব সারপ্রাইজ, তারা কি বলছে? দর্শক তো প্রথমত দর্শকদেরই কথা শুনি, আর বাকি যারা বলে তারাও বলে না, কারণ আমি এরকম ড্রাস্টিক ডিসিশন তো নিয়ে এসেছি, মানে আমি ছোটোবেলা থেকে নিয়ে এসেছি, ইন্ডাস্ট্রিতেও এসে নিয়ে এসেছি। এমন হয়েছে যে 12.2 TRP এরকম সিরিয়াল, বেঙ্গল টপার সেই সিরিয়ালে আমি এনওসি দিয়ে দিয়েছি। তো আমি তো করেছি এরকম কাজ, মানে তার কারণ ছিল, যথাযথ কারণ ছিল। তো আমি আনপ্রেডিক্টেবল, এটা আমার ডিরেক্টর, আমার প্রডিউসার, আমার দর্শক এটা জেনে গেছেন। আমি বাবুসোনাও করতে পারি, আমি আবার অপরাজিতও করতে পারি, আমি গৃহপ্রবেশও করতে পারি, আমি আনপ্রেডিক্টেবল। আর যারা বলতেই থাকবে যে কাজ পাচ্ছে না বলে টিভি করছে, আমি তাদের একটা কথাই বলবো, আপনারা প্লিজ টিভি করুন আর এইভাবে ব্লাস্ট করুন আপনার চরিত্র, দেন আমি আপনার চ্যালেঞ্জটা গ্রহণ করব। ওটা কঠিন কাজ। জিতু কামালের কাছে চ্যালেঞ্জ এখন কি? নাথিং, আমার কাছে চ্যালেঞ্জ বলে কিছু নেই না। চ্যালেঞ্জ হচ্ছে আমার যখন কোনো চরিত্র অফার করে, যদি আমি হ্যাঁ করে দিই, সেইটাতে ওই ওর আত্মার কাছে একটা চরিত্রের আত্মা হয়, তো সেইটাকে আত্মাটাকে ওই যেটাকে বলা না যে ওই তন্ত্র সাধনার মাধ্যমে, মানে আমার ডেডিকেশনের মাধ্যমে সেটাকে জলজান্ত করে তোলা, সেটা চ্যালেঞ্জ হয়। বাকিটা চ্যালেঞ্জ নয়। মানে দর্শক দেখবে কি দেখবে না সেটা সবটাই দর্শকের উপর ডিপেন্ড করে। ডিরেক্টর কীভাবে আমাকে প্রজেক্ট করবে, কীভাবে মাউন্টিং করবে, সেটা সব তাদের ওপর। আমার কাছে সেটা চ্যালেঞ্জ নয়। সোশ্যাল মিডিয়ায় তুমি ভীষণ অ্যাক্টিভ, সারাক্ষণ তুমি তোমার কিছু লেখা বা তোমার কারোর লেখা তুমি শেয়ার করছো যেটা তোমাকে ছুঁয়ে যায়। সেরকম আমরা দেখি যে শাহরুখ খানের প্রচুর পোস্ট তুমি শেয়ার করো, তো সেক্ষেত্রে তোমার শাহরুখের কীভাবে তুমি অনুসরণ করো? শাহরুখ খানের অ্যাক্টিং তোমার সবারই ভালো লাগে। শাহরুখ খানের ফিলোসফির আমি অন্ধভক্ত। ওর প্রত্যেক ইন্টারভিউ আমার মুখস্থ। ও কী করেছে ইন্টারভিউতে, কীভাবে কথা বলেছে, ওর মেয়েদের প্রতি সম্মান আমাকে সবসময় নাড়া দেয়। শাহরুখ খানের পোস্ট কেন আমি শেয়ার করি, আমার মনে হয় আর কিছুদিন আগেই করেছি না, কালকে করেছি, যে আর কবে বলে একটা পোস্ট করেছি, যে শাহরুখ আর প্রেসিডেন্টার ভিলজারের একটা গান কেন করেছি। আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমার বাস্তব লাইফের রিফ্লেকশন কখনোই সোশ্যাল মিডিয়াতে আমি করি না, ওটা ভুল ইন্টারপ্রিটেশন। আচ্ছা, আর কবে লিখেছি এই কারণে যে এই যে লতা মঙ্গেশকরজির গান প্রতিদিনটা লিপ দিচ্ছে, আর শাহরুখ খানের ওরকম পিকচারাইজেশন, সবটা মিলিয়ে যে ম্যাজিকটা তৈরি হচ্ছে, এটা আর কবে আবার হবে, এইটা আমি বলতে চাইছি। এরকম সুযোগ কি আমি করতে পারবো? এই স্বপ্নগুলো আমি সবসময় দেখি। শাহরুখ খান কখনোই নিজেকে ছোট করে না, আমি কখনোই নিজেকে ছোট করে দেখি না। শাহরুখ খান সবসময় বলে আই এম দ্য বেস্ট। ইয়েস, আই ফিল অলসো আই এম দ্য বেস্ট। যখন আমি ফ্লোরে থাকি, ও বলছে যে কভি ভি मैं अपने आप को छोड़ के सोचता ही नहीं हूँ। তো আমি তাই, আমি নিজেকে ছাড়া অন্যের কথা ভাবিই না, তাই বলে স্বার্থপর নয়। আমি অন্যের ক্ষতির কথা ভাবি না, আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। কে কি বলছে আমি ভাবি না। মানে কোনো ট্রোলিংকে তুমি পাত্তা দাও? নো নো, নট অ্যাট অল। তবে কি ট্রোল করা ভালো, তুমি এটা মনে করো? ট্রোল হওয়া ভালো, নিতে পারলে তুমি ভালো। যেমন আমাকে কেউ ট্রোল করলো, আমি নিতে পারলাম, এবং পরক্ষণে আমি তোমাকে ট্রোল করলাম, তুমি নিতে পারলে না, সেটা তোমার প্রবলেম। আমি তো করেছি, আমি তো উল্টো ফিরিয়ে দিয়েছি, তা অপেক্ষা করেছি, জানি বল আসবে, সময় তো এরকম চক্রাকারে ঘুরতে থাকবে। আজ আমার ভালো সময় যাচ্ছে, ছবি চলছে, আমার চরিত্র হিট করছে টিভিতে, কালকে আমার খারাপ সময় আসবে, এটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। এটা আমাকে জেনেই করতে হচ্ছে যে আমার একটা সময় খারাপ আসবে, সেটাকে এনজয় করতে হবে। সেই সময় আমার ট্রোলাররা আমাকে ট্রোল করবে, আমাকে সেটা নিতে হবে। আজকে আমার প্রশংসকরা আমাকে প্রশংসা করছে, সেটা যেমন আমি এনজয় করছি, সেটাও এনজয় করতে হবে। যে সময়টা তুমি এসছো ইন্ডাস্ট্রিতে, তার থেকে এই সময়টায় দাঁড়িয়ে এখনও কি জিতু কামালকে স্ট্রাগল করতে হচ্ছে? স্ট্রাগল প্রত্যেক দিন করতে হয়। দেব নিজে একটা ইন্টারভিউতে বলেছিল যে আমাদের ইন্ডাস্ট্রিতে প্রত্যেক দিন সকালে উঠে স্ট্রাগল করতে হয়। মানে ও নিজেও নিজেকে এখনও স্ট্রাগলার বলে। আমাদের ইন্ডাস্ট্রিতে কেউ স্টাবলিশড নয়, কিন্তু প্রত্যেক দিন স্ট্রাগল করতে হয়। এবং আমি মনে করি এইটাই বাংলার ঐতিহ্য, এটাই গর্ব। স্ট্রাগলের মধ্যে আমি যেমন স্ট্রাগল মনে করি না, এক্সপিরিয়েন্স বলি, যে আমি প্রত্যেকটা দিন এক্সপিরিয়েন্স করি। আমি যখন প্রথম কাজে এসেছিলাম, আমাকে 8টায় ডাকা হলো, সেই দিন সারাদিন কাজ হলো না এবং আমাকে রাত্রে বললো তোমাকে দরকার নেই, সেটা আমার কাছে স্ট্রাগল নয়, আমার কাছে এক্সপিরিয়েন্স, যে আমি ওই রকম দিনও কাটিয়েছি, আবার এইরকম দিনও কাটাচ্ছি। তো এক্সপিরিয়েন্স, ইটস অল অ্যাবাউট এক্সপিরিয়েন্সেস। তো আমার কাছে স্ট্রাগল বলে কিছু নেই, কিন্তু যদি তুমি স্ট্রাগল বলো, ওই চরিত্রের মধ্যে ঢোকাটা স্ট্রাগল, বাকিটা এক্সপিরিয়েন্স করি। তো সেক্ষেত্রে তুমি রাত্রিবেলা যখন ঘুমোতে যাও চাপিন হয়ে ঘুমো? না, আমি চাপিন হয়ে ঘুমাই। আমি মেডিটেশন করে, আমি দুবেলা মেডিটেশন করি। আমি মনে হয় সব আর্টিস্ট কেন, সমস্ত পৃথিবীর সব মানুষকে অন্তত 5 মিনিট করুন, 10 মিনিট করুন আপনার মেন্টাল হেলথের জন্য, যেটা খুব প্রয়োজনীয়। আফটার কোভিড তো ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমাকে প্রচণ্ড হেল্প করেছে।
ডিসিশন নিতে, কাম হতে, কুল হতে। আমি এইখানে এসেছি 9টায়, এখন বাজে 4:45, আমি উইদাউট এনি ফুড, শুধু চা কফি খেয়ে আই এম নট গেটিং টায়ার্ড। ইটস মানে এফেক্টস অফ শাহরুখ খান টায়ার্ড হয় না শুনেছি, আমিও টায়ার্ড হই না। তো আমার টায়ার্ডনেস নিয়ে, এবং রাত্রি 3টে অবধি আমি টিভির কাজ করবো এখন গিয়ে। তো আমাকে স্টিমুলেট করে, আমি কাজ করতে ভালোবাসি, ব্যস্ত থাকতে ভালোবাসি। তো আর কি ধরনের চরিত্র আছে তোমার মাথায় যে এই ধরনের চরিত্র, মানে শাহরুখ খান যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন আর আমাদের বাংলা ইন্ডাস্ট্রির প্রচুর তফাৎ, কিন্তু উনি যখন তোমার আইডল, তুমি যখন প্রথমে ওনাকে দেখেই সব কিছু ইন্সপায়ার হও, তো সেক্ষেত্রে ওনার কোনো চরিত্র তো তোমাকে ভাবায় না? ওনার চরিত্র আমাকে একদমই ভাবায় না। তাহলে তো আমাদের ইন্ডাস্ট্রিতে বহু আর্টিস্ট আছে ওনাকে কপি করেন, আমার কোনো চরিত্র দেখেছি আমি কপি করেছি ওনাকে? কিন্তু ওনার মতো কোনো চরিত্র আমি বলেছি ফিলোসফিটার আমি অ্যাডমায়ার করি এবং ওইটাকে ফলো করি। ওনার নারীদের প্রতি যে শ্রদ্ধা আমি ফলো করি। আমি তোমার আজকাল ডটিনের প্রত্যেক ইয়েতে বলতে পারি, আমার কোনো কারোর মেসেঞ্জারে কাউকে আমি এখনও 2-3 অক্ষরের যে লেখে বা 4 অক্ষরের প্রেমে আমি কাউকে কাটাইনি, কেউ না। আমাকে তোমার ফ্যানরা তো তাতে হতাশ না, ফ্যানরা তাতে হতাশ না, আমাকে রেসপেক্ট করে সেই জায়গা থেকে। আমি ভালো বলি, এত ভালোবাসার প্রস্তাব উপেক্ষা করো কি করে প্রেমিক মন নিয়ে? উপেক্ষা কোথায় করি, আমি বুঝিয়ে বলি। যখন দেখি কেউ বাড়াবাড়ি করে আমি বুঝিয়ে বলি তাকে যে আই রেসপেক্ট ইউর ফিলিং। আমি তার ফিলিংটাকে ডিসরেসপেক্ট করি না। কিন্তু তুমি যদি তোমার ফিলিংটাকে বলো, আমার ফিলিংটাকেও তোমাকে রেসপেক্ট করতে হবে যে আমি এখন কোন মেন্টাল স্টেটাস দিয়ে যাচ্ছি এবং কোনটাকে প্রায়োরিটাইজ করছি। এই ছবিটায় ঋতুপর্ণ ঘোষ আদ্যপান্তি জড়িয়ে, তো তোমারও তো নিশ্চয়ই একই আক্ষেপ রয়েছে যে তিনি আজ নেই। আর নেইটা তো আক্ষেপ রয়েছে, উনি থাকলে আমরা একটা গার্ডিয়ান পেতাম, আমরা অভিভাবক পেতাম। আমার মনে হয় উনি ধরিয়ে দিতেন, আমি ওনার কাছে গিয়ে তো পড়ে থাকতাম যে আমার কি করণীয়, আমি কি কাজ করব, বা আমার কিভাবে আমার জীবন দর্শন হওয়া উচিত, আমি জিজ্ঞেস করতামই। সেই আক্ষেপ তো থাকবে, আমার আজীবন থাকবে। তুমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভোকাল, তুমি সব ব্যাপারে কথা বলো, বা তোমার যে একটা মননশীল চিন্তা নিয়ে তুমি তোমার এগুলো শেয়ার করো, তো সেক্ষেত্রে এই যে ইন্ডাস্ট্রিতে বারবার এত মানে কথা ওঠে যে মলেস্টেশন, কাস্টিং কাউচ, এই ব্যাপারগুলো নিয়ে তোমার কথা বলতে ইচ্ছে করে বা সোশ্যাল মিডিয়াতে বলি তো আমি। আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিতে কেউ রেপ হয় না, ইটস আ মিউচুয়াল ডিসিশন। আমি প্রত্যেক মেয়ের ওপর রেসপেক্ট রেখেই বলছি, ইটস আ মিউচুয়াল থিংস যা ঘটে ইন্ডাস্ট্রিতে। কাস্টিং কাউচ যদি বলি, তুমি কেন সেটাতে আশকারা দিচ্ছ, তুমি তাতে কেন হ্যাঁ বলছো, অথবা তোমার এক্সপেকটেশন কেন হচ্ছে? তুমি জেনে এসো যে ইন্ডাস্ট্রিতে কাজ করলে অর্থ পাওয়া যায়, অর্থ দিয়ে কাজ হয়, এটা ভুল। তেমন কম্প্রোমাইজ যে শব্দটা আমি ব্যবহার করলাম, কোট আনকোট, সেটা করলে কাজ পাওয়া যায়, তুমি কেন ভেবে আসছো? তোমার কাছে যদি এরকম কোনো উপমা থাকে তুমি তার কাছ থেকে উপমা নাও, তুমি আমার ইন্ডাস্ট্রিকে বদনাম করো না। আমি আমার দেশকে, আমি যেখানে কাজ করি, আমার লোকালিটিকে আমি প্রচণ্ড সম্মান করি, প্রচণ্ড ভালোবাসি। তার বদনাম আমি নিতে পারবো না, আমি নেবও না কোনো দিন। এখানে টিকে থাকাটা প্রচণ্ড কষ্টকর এবং প্রত্যেক দিন তোমাকে যুদ্ধ করতে হবে। তুমি যদি সেই যুদ্ধের মনন নিয়ে আসো, কাজ করো, সহজ পথ নিতে যেও না। শর্টকাট দিয়ে কিছু হয়। কিন্তু এটা ধরো মেয়েদের অভিযোগ, ছেলেদেরও তো কিছু অবস্ট্রাকল থাকে ইন্ডাস্ট্রিতে, প্রচুর আছে। সেটা কি, তুমি কি ধরনের অবস্ট্রাকল ফেস করছো? না, আমার কোনো অবস্ট্রাকল, আমি বললাম তো এক্সপিরিয়েন্স করেছি সেগুলোকে। আমার অবস্ট্রাকল কেন বলবো, এক্সপিরিয়েন্স খারাপ তো লেগেছে, প্রচুর আছে। হ্যাঁ, খারাপ লেগেছে, সবটা ভালো লাগবে এমন নয়। তুমি ধরো জামাই ষষ্ঠীতে আমাকে কেউ নিমন্ত্রণ করলো, যদি করে কারোর জামাই হই, তো সব পথ ভালো হবে এমনটা নয়, কিছু পথ তো খারাপ হবে। আমি ফোকাস দিই কোনটা ভালো হলো, খারাপটার দিকে আমি নজর দিই না। খারাপ ভালো মিশিয়েই আমাদের জীবন, আমাদের খারাপ ভালো নিয়েই চলতে হবে। আর আরেকটা কথা বলি, ইন্ডাস্ট্রির বাইরের লোকদের, যারা ইন্ডাস্ট্রির মেয়েদের মনে করে থাকেন যে তারা পণ্য বা তারা খুব সস্তার, না, তারা সস্তার না, তারাও কষ্ট করে তাদের জায়গাটা তৈরি করেছে। আজকে যারা সোকল্ড সুপারস্টার হিরো হিরোইন, তারাও তাদের জায়গা তৈরি করেছে, পায়ের মাটি শক্ত করেছে কষ্ট করে। তোমাদের জার্নালিস্টরা, তুমি জানো সিনিয়র, তোমাকেও প্রচুর কষ্ট করে আজকে তুমি এই জায়গাটায় কাজ করছো। তো সম্মান করুন প্লিজ, আমাদের প্রফেশনকে করুন, মহিলাদের করুন। দূর থেকে ফেসবুকে লিখে দেওয়া খুব সহজ। আপনার আকাঙ্ক্ষা বা আশা পূরণ হয়নি বলে আপনি সেই ক্ষোভটা কোনো পুরুষ বা মহিলার উপর চাপিয়ে দেবেন না।
একদম ঠিক। আর এই যে যখন তুমি জার্নালিজমের কথা বলে, যেহেতু এমন একজন অভিনেতা এই ইন্ডাস্ট্রির সমস্ত জার্নালিস্টকেও সমান চোখে দেখে, ওর কাছে কেউ প্রায়োরিটি পায় না সেভাবে যে সে বিশাল একটা বড় প্ল্যাটফর্মে আছে বলে তার প্রায়োরিটি আগে। জিতু কামাল কোনোদিন সেটা করে না। সেটা কি তোমার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়েই তোমার? হ্যাঁ, আমার কাছে দেখো, আগে ভাবতাম কেন, এখনো ভাবি যে সবার আগে মানুষ সত্য, তাহার আগে কেউ নেই। এই ছবিটা কিন্তু আবার ওই মানে আমাকে আরো স্ট্রিক্ট করেছে। এই ছবিতে ছেলে মেয়ে নির্বিশেষে আগে মানুষ হও। আমার তুমি মহিলা না পুরুষ সেটা বিচার্য বিষয়, কিন্তু তার আগে তুমি একজন মানুষ, তার আগে আমাকে রেসপেক্ট করতে হবে। মহিলা হলে তোমাকে আমার সিকিউর করতে হবে যে না, তুমি আমার এমন একজন পুরুষের সঙ্গে আছো যে তুমি তার কাছে সেফটি ফিল করছো। এই ফিলিংটা যদি আমি না তৈরি করতে পারি, এটা প্রত্যেকটা মানুষের দায়িত্ব নেওয়া উচিত। এই ছবির গান বা জিতু আমাদের কিন্তু প্রেমে পড়ার ব্যাপারে টিপসও দেয়। প্রত্যেকটা তুমি দিয়েইছো কদিন আগে, জানো কেউ জেনে প্রেমে পড়ে না, জেনে বুঝে কেউ প্রেমে পড়ে না। তো তোমার প্রেমে পড়ার যদি টিপস তুমি দর্শকদের দিয়ে, তোমার ফ্যানদের যদি দিতে চাও, কি বলবে? দেখো, মানে আমি বলি যে আমারও জেনে বুঝে প্রেম হয়নি, কোনো প্রেমই আমি পড়েছি এমন নয়। জেনে বুঝে প্রেমে পড়ে যায় মানুষ। প্রেমটা ভালোবাসায় পরিণত হয় যখন অনেক দিন কাটে। প্রেম কি? প্রেম হচ্ছে, প্রেমের মধ্যে ত্যাগ থাকে না, প্রেমের মধ্যে খালি চাই থাকে। আর ভালোবাসা হচ্ছে ত্যাগ থাকে, স্যাক্রিফাইস থাকে। তো ভালোবাসা শব্দটার অনেক ওজন। প্রেম খুব সহজ, তাই বলি যে প্রেম করছি বলাটা খুব সহজ, কিন্তু একজনকে ভালোবাসছি ইটস আ ডিফিকাল্ট ওয়ার্ড, যেটা আমি এখনো দুম করে বলতে পারবো না যে আমি কাউকে ভালোবাসছি। বাট রাদার আমি বলি যে আমি প্রেম করছি, তো আমি গাড়ি বাড়ি কাপ প্লেট সবার সাথে প্রেম করছি। কিন্তু যখনই বলবো এটা আমার, শুধু মানে আমাকে নিয়ে যেতেই হবে, মেয়েকে ছাড়া বাঁচবো না, তখন মানে আমি এখানে একটা ইনভলভমেন্ট তৈরি হয়েছে। তো ব্রেকআপ সবকিছুর মধ্য দিয়ে তুমি অনেক কিছুর মধ্য দিয়ে গেছো, সবকিছু নিজে সামলেছো, সেখান থেকে ওভারকাম করে বেরিয়ে এসেছো। তারপরেও বিয়ে বা সম্পর্কে তুমি কতটা বিশ্বাস রাখতে পারো? সব সময় বিশ্বাস রাখি আমি। অপটিমিস্টিক, আমার প্রোফাইলেও লেখা রয়েছে যে আমি অপটিমিস্টিক মানুষ। হ্যাঁ, আমার বিয়ে আমার যেটা বিয়ে সেটা টেকেনি, তো এটা তো কোথাও লেখা নেই। নবনীতের সঙ্গে নিশ্চয়ই তোমার এখনো কথা হয়? হ্যাঁ, আমাকে কখনো কোনো দরকারে কোনো ফোন করলে, আমি ব্যস্ত না থাকলে যেমনভাবে আমি অন্য বন্ধুদের ট্রিট করি, আমি ওকেও ওইভাবে ট্রিট করি। হ্যাঁ, বলো কীভাবে? ব্যাস, যতটা আমার সাধ্যের মধ্যে থাকে আমি। আমার মনে হয় যে নবনীতার সঙ্গে যদি তুমি কোনো ধারাবাহিকে জুটিও বাঁধো, সেক্ষেত্রে তোমার কোনো সমস্যা হবে না। আমার কোনো কিছুতেই সমস্যা হয় না। আমি খুব প্রফেশনাল একজন মানুষ, পেশাদার মানুষ। কিন্তু কি সিজনড হয়ে গেছে না, আমি এরকমই ছিলাম। তুমি আস্তে আস্তে আমাকে, যেহেতু কাজের ব্যাপ্তিটা বাড়ছে, আস্তে আস্তে এক্সপ্লোর করছো। আমি এরকমই ছিলাম। আমি স্পোর্টসম্যান একজন। আমার কারোর সঙ্গে তর্কাতর্কি হতেই পারে, সে যখন আমার টিম মেম্বার হয়ে খেলছে, যখন উইকেট নিচ্ছে, আমি তার সাথে হাই ফাইভ করছি। আমার বাইরে এসে আমি একটু রিজার্ভ হয়ে যাচ্ছি। আমি ওই রকম মানুষ, আঁকাগোড়াই এরকম ছিলাম। আমি যখন ক্রিকেট খেলেছি, ডিভিশন খেলেছি, আমার কি 11 জনের সাথে হৃদ্রতা ছিল, অনেকের সাথে কম্পিটিশন ছিল, রাগ ছিল, তার আমার প্রতি রাগ ছিল, কিন্তু মাঠে কেউ বুঝতে পারতো কি সেটা হওয়ার কথা নয়। মানে আমরা যখন তোমাকে ধারাবাহিকে দেখেছি আর এখন যখন জিতু দেখি, জিতু আরো ওয়েল মেইনটেইনড, অনেকটা সময় দিচ্ছ এখন নিজেকে আরো বেশি সুন্দর। এইটা তুমি বলতে পারো যে আমি প্রচুর সময় দিই নিজেকে তৈরি হওয়ার জন্য। ধরো আজকে আমার সারাদিন ইন্টারভিউ সেশন চলবে, আমি কালকে থেকে প্রিপারেশন নিয়েছি যে আমাকে অনর্গল 4-5 ঘন্টা কথা বলতে হবে, তার জন্য আমি প্রিপারেশন নিয়েই এসেছি ভেতর থেকে। তার জন্য আমি করবো না, করবো না শব্দের মধ্যে, বা আমি এই চুলকোবো না, ওই চুলকোবো না, অনেকের এই অভ্যেসগুলো থাকে, আমার নেই। আমি তৈরি হয়ে এসেছি, তা না হলে আমি আসতে পারতাম না আজকে। একটা বায়োপিক প্রায় তোমার করা হয়ে গেছে, যেহেতু তুমি স্পোর্টসম্যান। যদি সেরকম কোনো স্পোর্টসম্যানের বায়োপিকে তোমার, আমি বায়োপিক করিনি, কিন্তু ওটা তো ওটা মানে একটা অনুসরণ, ফিল্মের মেকিং আর কি, মেকিং। তো যদি কারোর বায়োপিক, কোনো স্পোর্টসম্যানের বায়োপিক তোমার, যেমন সৌরভ গাঙ্গুলির বায়োপিক হচ্ছে, এটা মুম্বাইতে হচ্ছে, যদি হয় তুমি কার বায়োপিকে কাজ করতে তোমার? সেটা তো ডিরেক্টরের ভাবনা, আমি তো নিজেও জানতাম না। অনিকদা একটা প্ল্যান করেছিল, তোমাকে আজকে বলে দিই, উনি সাইফ আলী খানের বাবা, তার বায়োপিক করা প্ল্যান করেছিল, পাতৌদি, তো প্ল্যান করেছিল। আচ্ছা, সেটা কোনো কারণে আর ডেভেলপ হয়নি, আর হবেও না। আমি জানি, সেটা অনিকদা জানে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। উনি যেটা ভেবেছিলেন, মানে যেরকমভাবে উনি সত্যজিৎ রায়ের চরিত্রে তোমাকে ভেবেছিলেন এবং যেভাবে তৈরি হয়েছিল তুমি, ওনার ভাবনার সঙ্গে কিন্তু আমি মেলাতে পারছি পাতৌদিকে আর তোমাকে বেশ মেলাতে পারছি। ওইটাকে বলেছিল, একটা ব্রেকিং দিলাম কিন্তু আজকে। একদমই তাই। আমাকে বলেছিল যে এটার মতো তুমি তৈরি করো। তুমি অনিকদাকে জিজ্ঞেস করোনি অনিকদাটা কি বলে? না, আই নেভার আস্ক এনি ডিরেক্টর, অনিকদাকে তো স্পেশালি নয়।
কোনো ডিরেক্টর, সেটা সৃজিতদা হতে পারে, কেউ বলুক যে আমি বলি যে আমাকে নিয়ে একটা চরিত্র ভাবো কি, আমার মনে হয় মনে করো না কি যে এই পিআরটা এই সময় দাঁড়িয়ে পিআরটা করতে হয় বা পরিচালকরা চান আমার সঙ্গে সৃজিতদার যে ইকুয়েশন, ধরো কফি খাচ্ছি আড্ডা মারছি, সেইটা যদি কোনোদিন এরকম হয়ে যায় যে আমি কফি খাচ্ছি আড্ডা মারছি, যাওয়ার সময় বলছি একটা চরিত্র ভাবো, তখন ওই বন্ধুত্বটা থাকে না। উনিও তো একজন প্রফেশনাল মানুষ, ওনারও তো চিন্তাভাবনার মধ্যে আমি নাও থাকতে পারি, তখন ওনার মনে হবে না পরবর্তী আড্ডায় যে আড্ডাটা মারতে আসছে আমার এর জন্য, তাহলে আমার ওই পিয়ারটাতে আমি পছন্দ করি না। কেন জানি না, আমার এটা মনে হয় যে না, বন্ধুত্ব কেন নষ্ট, আমার একটা বন্ধুত্বপূর্ণ রয়েছে রয়েছে। অনেকদাকে ফোন করি, মানে রিং হওয়ার আগে উনি আমার তুলবেন, ও তো ঘুমিয়ে থেকে আমার ফোনটা ব্যাক করবেন। এবার যদি ফোন ব্যাক করে আমি বলি কেমন আছো, ওনার উত্তরটা না শুনেই পরবর্তী প্রশ্নটা করে দিই, হ্যাঁ গো আমাকে নিয়ে কিছু ভাবছো, উনি কিন্তু বুঝতে পারবেন যে ও স্বার্থে মিশছে। আমার সেটা নেই। মানে এটা সত্যিই খুব মানে এই ব্যাপার যে স্বার্থ ছাড়া ইন্ডাস্ট্রিতে কি টেকা যায়। তোমার এই যে তোমার এখন একটা জায়গা হয়ে গেছে, নিশ্চয়ই ইন্ডাস্ট্রিতে যেমন বন্ধু হয়েছে, শত্রুও বেড়েছে। শত্রু তো আমি মনে করছি না, তাই তো আমার দিক থেকে কিছু ফিলও করো না। আমি তোমাকে একটা কথা বলি, বলতে বলতে মনে পড়লো, আমি মেগাটা ধরার আগে যাদের সঙ্গে আমার কাজ করার কথা, তোমার ইন্টারভিউর মাধ্যমেই বলছি, আমি তাদের প্রত্যেককে SMS করেছিলাম, আচ্ছা আগামী 4-5 মাসের মধ্যে কোনো ছবি করছো যেখানে তুমি আমাকে দেখতে পাচ্ছ? তারা কিন্তু প্রত্যেকে উত্তর দিয়েছিল না না না। তাই জন্য তো আমি মেগাটা নিয়েছি। এবং আর্য আর এর অপর্ণার এটা কোয়েশ্চেনটা এখন দারুণ, এবং টিআরপি লিস্টেও প্রায় থাকে, কিন্তু আলাদা আলাদা চাপ কি এটা? মানে ধরো তোমার ছবি গৃহপ্রবেশ মুক্তি পাবে, তার আগের রাতে জিতু কমল, আর টিআরপি বাড়ছে না, তার আগের রাতে জিতু কমল। আমার টিআরপি বক্স অফিস এগুলো বাজে কথা, এগুলো শিল্পীর উপর নির্ভর করে না। এইটা প্রডিউসার, প্রোডাকশন সবই, যেমন আমাদের ভালো লাগা, দর্শক আমাদের ভালোবাসে, সেটার জন্য যেমন আমরা সম্পূর্ণ দায়ী নই, 27টা ডিপার্টমেন্ট দায়ী, তেমন টিআরপি আসা বক্স অফিসে রান করছে কিনা সেগুলোর জন্য টিমওয়ার্ক। সেখানে ধরো আমি ব্লেসড যে আমার এই চরিত্রটা, মানে টিভির চরিত্রটা এইভাবে অনেক দিন পর একটা চরিত্র লোকের বাড়ি বাড়ি ধুম করে পৌঁছে গেল, এটা আমি ব্লেসড, মানে ব্যাটে বলে হচ্ছে এখন। একদম একদম তাই। তাহলে মেঘ গৃহপ্রবেশ নিয়ে কি বলবে এবং জিতু কি বলবে? মেঘ চরিত্রটা নিয়ে আমি বিশেষ কিচ্ছু বলতে পারবো না, শুধু এতটুকু বলবো যে এই ছবিটা অসাধারণ ক্লিপিংস আমরা দেখেছি জিতু কামালের ট্রেলারে, যেটা সত্যি খুব সুন্দর, খুব ভালো, ভেরি অ্যাট্রাকটিভ। সেটার জন্য বললাম তো, ওই 27টা ডিপার্টমেন্ট দায়ী, আমার দায়ী নয়। সেটা সোমনাথ কুণ্ডুর মেকআপ, তার রূপসজ্জা, ডিরেক্টরের ভাবনা, ক্যামেরাম্যান অসাধারণ, সবাইটা জাস্ট ফাটিয়ে দিয়েছে। তারা ডেট ফেট পাওয়া যাবে না মনে হচ্ছে, এডিটারের কাজ, আবহর কাজ, আইডির ভাবনা, সমস্তটা মিলিয়ে একটা প্রজেক্ট হয়েছে মেঘদূত। তো আমি বলবো এই ছবিটা আপনাদের স্নিগ্ধতা দেবে, প্রেম তো ডেফিনেটলি দেবে, এবং যে টুইস্ট, একটা নয় অনেকগুলো টুইস্ট রয়েছে, সেগুলো মানে জাস্ট রোমহর্ষ। আচ্ছা, আপনাদের যেমন আনন্দ দেবে, যেমন থ্রিলারও বলছো তুমি, তাহলে আমি তো লিখেছি যে গেট রেডি ফর দ্য থ্রিল, এই কারণে বলছি যে এটা শুধুমাত্র হ্যাপি হরমোন আপনার থেকে সিক্রেশন করবে না, দুঃখের হরমোনটাকেও নাড়া দেবে। থ্যাংক ইউ জিতু, থ্যাংক ইউ।